আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের চেতনাধারী বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ভারত, ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেলেন রামনাথ কোবিন্দ। শ্রমবাজারে দুয়ার খুলতে কাল রাতে মালয়েশিয়া যাচ্ছেন মন্ত্রী, রবিবার সমঝোতা, জানালেন এবার কোনো সিন্ডিকেট হবে না। রকিব ও হুদা কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেছেন বিশ্লেষকরা, সার্চ কমিটি নিয়ে প্রশ্ন। পুরুষ হকির প্রতিশোধ নিল নারী ফুটবলাররা, সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এমন একটি বাংলাদেশকেই ভারত সমর্থন দিয়ে যাবে, জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগের আগে হোটেল সোনারগাঁওয়ে এক সংবর্ধনায় তিনি কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করেন কোবিন্দ, বলেন একটি প্রগতিশীল গণতান্ত্রিক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার মূল্যবোধকে এগিয়ে নেওয়া শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ অবদান। ঢাকা সফরে শেষ দিনে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সংবর্ধনা দেয় প্রবাসী ভারতীয় এবং ঢাকায় ভারতীয় বন্ধুদের পক্ষ থেকে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের কথা জানান তিনি। As I assured His Excellency the President and the Prime Minister Sheikh Hasina, India will stand in support of a Bangladesh that embodies the values that emerge from the liberation movement of this country. বাংলাদেশের সাম্য, গণতন্ত্র ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন ভারতের রাষ্ট্রপতি। Maintaining Bangladesh foundational values of a progressive, inclusive, democratic and harmonious society has been one of the major contributions of Prime Minister Sheikh Hasina. এর আগে ভারতীয় অর্থায়নে পুনর্নির্মিত রমনা কালী মন্দির এবং অতিথিশালা উদ্বোধন করেন কোবিন্দ। মন্দিরে তাকে অভ্যর্থনা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সহ সনাতন ধর্মের অনুসারীরা। পরে প্রার্থনায় অংশ নেন ভারতের রাষ্ট্রপতি। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে 15 ডিসেম্বর ঢাকা আসেন ভারতের রাষ্ট্রপতি। সফর শেষে শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রামনাথ কোবিন্দ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6টার পর প্রধানমন্ত্রী সেখানে যান। এ সময় তাকে অভ্যর্থনা জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং মুজিব শতবর্ষ উদযাপন পরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হয় 2 দিনের সমাপনী অনুষ্ঠান। দেশি বিদেশি দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিরা তাদের পারফর্ম প্রদর্শন করেছেন। মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করছেন। শ্রমবাজার চালু করতে 19 ডিসেম্বর মালয়েশিয়ায় সই হবে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক। খরচ কমাতে এবার ডাটা ব্যাংক থেকে কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমেদ দৃঢ়তার সাথে বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে এবার কোনো সিন্ডিকেট হবে না। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লিখিত বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব জানান, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন নতুন দেশে কর্মী পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়। শ্রমবাজার চালুর সমঝোতা স্মারক স্বাক্ষরে শনিবার রাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানালেন, কর্মীদের স্বার্থ রক্ষা করেই ফের চালু হচ্ছে এই শ্রমবাজার। আমাদের যা দেখার দায়িত্ব আছে, ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমার যে আগের যে কমিটমেন্ট ছিল, এখনও সেই কমিটমেন্ট আছে। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না। আমাদের তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা যা কিছু প্রস্তাব করেছি, সেখানে কিন্তু সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা কিন্তু করে দেইনি। এই কথাটা আপনারা একটু নোট করে রাখতে পারেন।
দ্যাট এই ধরনের রিউমার্স এই পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য এইসবগুলি করা হয়। বিশ্বে 2020 সালে সন্ত্রাসবাদ 15% বৃদ্ধি পেলেও কমেছে বাংলাদেশে, তবে বেড়েছে সন্ত্রাসবাদ সংক্রান্ত তদন্ত ও গ্রেফতার। প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশে মোট 3টি সন্ত্রাসী হামলা হয়। এই ঘটনাগুলোতে কেউ নিহত হয়নি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের পুলিশ বক্সে নওগাঁয় একটি হিন্দু মন্দিরে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। এছাড়া 24 জুলাই ঢাকায় পুলিশের মোটরসাইকেলে বোমা সদৃশ বস্তু দেখা গেলেও পরীক্ষা করে দেখা যায় সেটি নকল বোমা। প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বছর জুড়ে উগ্রবাদ দমন ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে এসেছে। এছাড়া বিদেশি সন্ত্রাসী গ্রেফতারের কাজ করেছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের তালিকা তৈরিতে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব বাড়ানোর আশাবাদও ব্যক্ত করা হয় রিপোর্টে। নির্বাচন বিশ্লেষকদের মতে, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই পদ্ধতিতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। অতীতেও সার্চ কমিটির সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সর্বশেষ 2টি কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর একটি নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন। রাষ্ট্রপতি সিইসি ও অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এজন্য একদিনে একাধিক দলের সাথে বৈঠক হতে পারে। এরপর গঠিত হবে সার্চ কমিটি, যারা নির্বাচন কমিশন গঠনে মতামত দেবেন। যে সার্চ কমিটি হয়, সেই সার্চ কমিটির প্রস্তাব মতামত সম্পূর্ণভাবে গ্রহণ করা হয় না, এবং ফাইনালি যাদেরকে না হয়, সার্চ কমিটি যাদেরকে প্রথম ধাপে যাদেরকে প্রাধান্য দিয়ে প্রস্তাবটা রাখা হয়, তাদেরকে কিন্তু না। আমি মনে করছি এই পদ্ধতিতে আমাদের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না, এবং যে পদ্ধতিতে আমার দেশের মানুষের কথা রাষ্ট্র কিছুতেই কর্ণপাত করে না, সেই রাষ্ট্র কি করলো না করলো শেষ হিসেবে, সে সরকার কি করলো না করলো সেই হিসেবে মানুষ কি সত্যি আগ্রহী হবে? হবে না। গত কয়েকটি মেয়াদে সার্চ কমিটির সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হলেও বিষয়টি কতটা সংবিধান সম্মত সে বিষয়ে প্রশ্ন বিশ্লেষকদের। সংবিধানে যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, সেখানে তা না করে একটা অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা আমাদের সংবিধানে নাই, যেটা আমাদের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এরপরে যে অতীতে যেটা ঘটেছে এই প্রক্রিয়ায়, তারই পুনরাবৃত্তি ঘটবে না, এর থেকে ভিন্ন কিছু আশা করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আমাদের এর মাধ্যমে আমরা রকিবউদ্দিন কমিশন পেয়েছি, এর মাধ্যমে আমরা নুরুল হুদা কমিশন পেয়েছি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করেছে। বর্তমান নির্বাচন কমিশনের 5 বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের 14 ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। উৎসব আমেজে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের রজত জয়ন্তী অনুষ্ঠান। সকাল থেকে নতুন পুরাতনদের মিলন মেলায় কানায় কানায় ভরে ওঠে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ বিভাগই গৌরব ও ইতিহাস ঐতিহ্যে ঘেরা। মার্কেটিং বিভাগের রয়েছে আলাদা গুরুত্ব। বিভাগটির 25 বছর পদার্পণে আয়োজন করা হয় নতুন পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলা। সকাল 10টার কিছু পরই পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। এ সময় তৈরি হয় অন্যরকম আবহ। বিভাগের গুণী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম প্রাঙ্গণ।
বন্ধুদের আড্ডায় মেতে ওঠেন সবাই, রোমন্থন করেন পুরনো স্মৃতি। সমাজসেবায় নিজেকে উৎসর্গ করতে বিভাগের সতীর্থদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জাতি তৈরি করেছে, অতএব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর এবং জাতির জনকে 100 বৎসর আর আমাদের এই স্বাধীনতার 50 বছর, এই সবগুলোকে মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানমালা সাজিয়েছি। প্রত্যেকটি আমি যদি কালকে থেকে চিন্তা করে যে আমি পরিবর্তনটা চাচ্ছি, টেকসই বাংলাদেশ তৈরির যে পরিবর্তন, সাস্টেনেবল বাংলাদেশের যে পরিবর্তন, সেটি আপনার ঘর থেকেই শুরু হোক। কালকেই মাঠে নামার দরকার নাই। একদিনের জন্য ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করে ফেসবুকে ছবি দিয়ে বলবেন যে আমি বাংলাদেশ পরিষ্কার করে ফেলছি, এটা চলবে না, অসম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টের ভবিষ্যৎ গ্র্যাজুয়েটরা এমজিআইতে তাদের মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখবেন। বিভিন্ন ডিপার্টমেন্টে, বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আমাদের সম্পর্ক বেশ পুরনো। আমরা এমজিআই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি নিশ্চিত সামনের দিনগুলো এই সম্পর্ক আরও জোরদার হবে। ঢাকা ইউনিভার্সিটি আজকে কোয়ালিটি এডুকেশন অনেকটা নেমে গেছে। আজকে 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম নাই। আমরা সেই হারানো গৌরবকে আবার ফিরিয়ে আনতে চাই। তাই সেই জন্য দরকার সিনেট এবং সিন্ডিকেটের আমাদের জন্য একত্রে কাজ করার জন্য। সরকারের লক্ষ্য বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এই যে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক এতগুলো উদ্দিষ্ট লক্ষ্য আছে, সেগুলো অর্জন করবার জন্য আমাদের এখন রক্ত দেবার প্রয়োজন নেই। আমাদের এখন প্রয়োজন যে যেখানে আছি সেখানে থেকে যার যেটুকু দায়িত্ব আছে, কম থাকুক বেশি থাকুক, যে ধরনের দায়িত্বই থাকুক, সে দায়িত্বটি যথাযথভাবে পালন করা, সততার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, মানবিকতার সঙ্গে, সহমর্মিতার সঙ্গে। পরে দেশ বিদেশে বিভিন্ন খাতে অবদান রাখায় বিভাগের 9 শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মাননা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসীদের উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য বিমান প্রতিমন্ত্রীকে বারবার অনুরোধ করা হলেও এখনও কাজ হয়নি। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা হবে আশা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদেশে গমনোচ্ছুদের চাহিদা মতো করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া জরুরি। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। করোনার অভিঘাত উত্তরণে নিরাপদ অভিবাসনই উত্তম কৌশল। এই বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রবাসী ও বিদেশগামী কর্মীদের কল্যাণে কিছু সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। কর্মীদেরকে বিদেশ যাবার পূর্বে বুস্টার ডোজ টিকা দেবার যদি তাগিদ থেকে থাকে, তাদের প্রত্যেককে বুস্টার ডোজ টিকা দেবার জন্য আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সুপারিশ করছি। আকাশচুম্বী যে এয়ার টিকিট, এখান থেকে আমেরিকা যেতে টিকিটের খরচ যা লাগে, এখান থেকে সৌদি আরব যেতে টিকিটের খরচ তার চেয়ে বেশি লাগে। ফিলিপিন থেকে সৌদি আরবের টিকিটের খরচ যা, নেপাল থেকে টিকিটের খরচ যা, কিন্তু বাংলাদেশে টিকিটের খরচ বাংলাদেশ থেকে সেখানে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কিন্তু টিকিটের খরচ প্রচুর বেশি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, অভিবাসী কর্মীদের সমস্যা সমাধানে মন্ত্রণালয় সব সময় সজাগ রয়েছে। কথা বলেন উড়োজাহাজের ঊর্ধ্বমুখী ভাড়া নিয়েও। অফকোর্স আনফরচুনেটলি যেটা হয় কি, সবাই দায়িত্বটা কিন্তু পাস করে ফ্রম ওয়ান টু দি আদার, বুঝছেন না? এখন আমাকে যে লাস্ট বোঝানো হয়েছে এটা তো বিমান বোর্ডের সিদ্ধান্ত, আর বিমান বোর্ড তো হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট। তো আমার কথা হলো কি, বিমান বোর্ড যতই ইন্ডিপেন্ডেন্ট হোক না কেন, ওটার মালিকানা তো বাংলাদেশ সরকার। সো ইফ দে ডোন্ট হ্যাভ এনি ফিলিংস ফর দি শ্রমিক যারা এই দেশের রুজি করে আনতেছে, তাহলে তো আমি কি বলবো, মন্তব্য নাই বলতে গেলে। যাই হোক, আশা করি কিছু না কিছু একটা হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য রাখেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশে একদিনে করোনায় মারা গেলেন আরও 2 জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা 28,043 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, 16,310 জনের নমুনা পরীক্ষায় আরও 191 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে।
এ নিয়ে সারা দেশে এ পর্যন্ত 15,80,750 জন করোনায় আক্রান্ত হলেন। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 145 জন। মোট সুস্থ 15,45,259 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.17, সুস্থ 97.75%, মৃতের হার 1.77%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশের 50% মানুষ ইতোমধ্যেই করোনার প্রথম ডোজের টিকার আওতায় এসেছে। আরও বেড়েছে চালের দাম। ডাল, তেল, মাছ, এমনকি শীতের সবজির বাজারও গরম। পাকিস্তানি দেশীয় ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। বাজারে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের। অস্থিতিশীল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার গত সপ্তাহের ধারাবাহিকতায় বজায় রেখে বাড়ল ডাল, আটা ও মুরগির দাম। আটা, ময়দা বা মসুর ডালটা নতুন করে গত 2 দিন থেকে মসুর ডালের দাম যথেষ্ট 5-10 টাকা কেজিতে বাড়ছে। তেল তো বাড়ছে, আপনার আগে যেরকম দাম ছিল ওরকমই বাড়তি অবস্থা। 5 লিটার আপনার 760 টাকা এমআরপি, আমরা বেচতেছি 730 টাকা। ইভেন কোম্পানি বলতেছে নাকি আরও লিটারে 5 টাকা 6 টাকা বাড়বে। পঞ্জিকা অনুযায়ী এখন চলছে শীতকাল। শীতের সবজি উঠতে শুরু করেছে অনেক আগ থেকেই। ভরপুর কাঁচা বাজার, তারপরও দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শীতকালীন সবজির দামটা এখনো কমে নাই, এখনো বাড়তির দিকেই। ওভারঅল সবার জন্য আপনার সহনীয় পর্যায়ে আসে নাই। যে কোনো তরকারি কিনতে যাচ্ছে আমার 50 টাকা 40 টাকার নিচে নাই, তাও কারণ বাজারের মতন জায়গায়। সিম হলো আপনার নলডোগ হলো 60 টাকা কেজি, আর হলো এই যে পাতলা সিম এটা হলো আপনার 50 টাকা কেজি, আর হলো বিসিএলা সিম হলো 70 টাকা কেজি, টমেটো হলো 80 টাকা, শসার কেজি হলো 80 টাকা, বটবটি কেজি 90 টাকা। আগের চেয়ে একটু দাম বাড়তি আর কি। মাছের দাম বাড়তি কারণ মাছের সরবরাহ কম। ইলিশ মাছের মনে হয় গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 300-400 টাকা বাড়ছে। অশান্ত মুরগির বাজারও 2 দিনের ব্যবধানে পাকিস্তানি ও দেশি মুরগি কেজিতে বেড়েছে 40 থেকে 60 টাকা। আগে বিক্রি করছে 240 টাকা, বর্তমান 270 টাকা কেজি। আর দেশি মুরগি আপনার পার কেজিতে 60 টাকা বাড়ছে, আর ব্রয়লার আপনারও সেম 30-40 টাকা বাড়ছে। আগে যেমন আমরা ধরেন 1 হালি বা 2 হালি কিনতাম, সেখানে এখন ওটা রিডিউস করে আমরা কমে চলে আসছি, কারণ স্যালারিটাও কিন্তু এইভাবে মানুষের কমে গেছে। গরুর মাংস আগের দামে বিক্রি হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসির মাংস। 1 সপ্তাহের ব্যবধানে অলমোস্ট 150 টাকার মতো বেড়ে গেছে, কিন্তু নর্মাল মানুষের পক্ষে তো এটা খাওয়াটাই তো খুব দুষ্কর। অনেক গোস্ত মানুষের অনুষ্ঠান করতেছে, যার কারণে খাসির দাম বেশি। বাজারে কোনো ধরনের পণ্যেরই সরবরাহের ঘাটতি নেই, তারপরও দাম কেন বাড়ছে সেই প্রশ্নের জবাব খুঁজছেন ক্রেতারা। দুঃখজনক যে এই সময় বাজার বাড়ার কোনো কারণ ছিল না, কিন্তু তারপরেও বাজার বেশি। সেটা মিলাদের একটাই অজুহাত, ধানের দাম বেশি, ধান পাওয়া যাচ্ছে না। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো এখন গণদাবিতে পরিণত হচ্ছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে জেলা মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আফরোজা আব্বাস আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে দেশের কোনো উন্নয়ন হয়নি, হয়েছে দুর্নীতির মহা উৎসব, গুম, খুন আর ধর্ষণ। মধ্যরাতে ভোট চুরি করে ক্ষমতা দখল করে এখন টিকে থাকতে এক এক সময় এক এক নাটক করছে বলে অভিযোগ করেন আফরোজা আব্বাস। জেলা বিএনপির সহসভাপতি সুলতানা তালুকদার রিনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ। প্রধান বক্তা ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহান পান্না। আমার বোন মেরি চোখ হারিয়েছে, চোখ তো শুধু মেয়ে করেন, সেই সাথে তিনি কঠোর কার উদ্দেশ্যে কার হুকুমে। এবারে ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। কাল স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপার লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা 5:30টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। ঘরোয়া ফুটবলে শক্তিশালী দল বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপে বর্তমান চ্যাম্পিয়নও তারা। এই মৌসুমেও শিরোপা ধরে রাখার পরিকল্পনা কোচ অস্কার ব্রুজনের। শিষ্যদের প্রস্তুত করেছেন ফাইনালের জন্য। প্রতিপক্ষ জায়ান্ট ঢাকা আবাহনী। সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কিংসদের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয় 120 মিনিট।
ফাইনালে ইয়াসিন আরাফাত, ইব্রাহিম মতিন মিয়াদের সাথে গুরুদায়িত্ব পালন করতে হবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনিওকে। We deliver again a good performance and we are really dreaming with bringing the title home again. Tomorrow have a very difficult game, but we strong, mentally strong. We are fresh for the game now. ঢাকা আবাহনীর অনুশীলনে কঠোর পরিশ্রম, রাফাল অগাস্টো, ড্যানিয়েল রদ্রিগেজ, ইমন বাবুদের ফিনিশিং, সেট পিসে পারফেকশনের চেষ্টা। 2018 সাল থেকে শিরোপা খরায় ভুগছে দলটি। নতুন মৌসুমে নতুন উদ্যমে লক্ষ্য স্থির তাদের। স্বাধীনতা কাপের ট্রফিটা জিতে সাফল্যের পথে এগিয়ে যেতে চায় মারিও লেমোসের দল। তবে বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জটা কতটা কঠিন হবে ভালোই জানেন দলের কোচ। I think there's everything, every little aspect of the game, it will be exciting, but yeah, more than a game, I think both teams প্র্যাকটিসটা করাই হয় মূলত পারফেকশনের জন্য, সেই অনুযায়ী কাজ চলছে। এখানে স্বাভাবিকভাবে কিছু সিগন্যাল আছে, কিছু ইনফরমেশন আছে যেগুলি একজন আরেকজনকে পাস করে, সেইগুলিকেই জানান দেওয়ার জন্য অনুশীলন চলছে। আশা করছি যে সেটা মাঠে সঠিকভাবে তারা পালন করবে। স্নেহচাপের ফাইনালে থাকবে আবাহনী ও বসুন্ধরা কিংস দুই কোচের মাইন্ড গেমের চ্যালেঞ্জ। ফাইনালের উত্তাপ ছড়িয়েছে দু দলের সমর্থকদের মাঝে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুক্তিযুদ্ধের চেতনাধারী বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ভারত, ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেলেন রামনাথ কোবিন্দ। শ্রমবাজারে দুয়ার খুলতে কাল রাতে মালয়েশিয়া যাচ্ছেন মন্ত্রী, রোববার সমঝোতা, জানালেন এবার কোনো সিন্ডিকেট হবে না। রকিব ও হুদা কমিশন দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেছেন বিশ্লেষকরা, সার্চ কমিটি নিয়ে প্রশ্ন। পুরুষ হকির প্রতিশোধ নিল নারী ফুটবলাররা, সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।